আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী পর্ব 6-এ একটি সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয়, নেট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয়, তারপর সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কীভাবে উপস্থাপন করতে হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি সৃজনশীল প্রশ্ন এখানে উপস্থাপন করলাম। এই যে রেওয়া মিল তানিয়া অ্যাডস অ্যান্ড কোং, অর্থাৎ একটি অ্যাডভার্টাইজিং ফার্মের একটি প্রতিষ্ঠান। তো এইখানে এই যে বিজ্ঞাপন হতে আয় আছে, আরও তথ্য আছে অনেক। এই তথ্যের আলোকে আমাদের কিছু সমন্বয় থাকবে, তাই না? রেওয়া মিলের সাথে কিছু সমন্বয় থাকে। তো এই যে কিছু সমন্বয় রাখলাম, এবং এই রেওয়া মিলের সমন্বয়ের পরিপ্রেক্ষিতে আমাদের এই হচ্ছে 3টা প্রশ্ন। ক নম্বরে বলেছে বিজ্ঞাপন হতে মোট আয়ের পরিমাণ নির্ণয়। অর্থাৎ এই বিজ্ঞাপন কিন্তু ব্যয় না, কারণ এই প্রতিষ্ঠানটা হচ্ছে অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠান, অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে তারা ইনকাম করে, আয়। সেজন্য বিজ্ঞাপন হতে আয় 63,300 টাকা যে আছে, এইটার সাথে এই যে 1 এবং 2 নং সমন্বয় যোগ হবে। কেন হবে আমি পরের পেজে সমাধান করে দেখাচ্ছি। ক নম্বরের সমাধান করব, বিজ্ঞাপন হতে মোট আয়ের পরিমাণ নির্ণয়। তো আমি এখানে রেওয়া মিলটা এখানে নিয়ে এসে রাখলাম, উদ্দীপকের টোটাল অংশটা এখানে নিয়ে এসে রাখলাম, উপরে রেওয়া মিল, নিচে সমন্বয়। এগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এইখানে সমাধান করব, এইখানে উত্তর লিখব। তো 2টা টাকা ছক অঙ্কন করতে পারি, বিবরণ টাকা টাকা। তো প্রথমে আমরা লিখব এই যে বিজ্ঞাপন হতে আয় 63,300 টাকা, এটা আমরা প্রথম ঘরে লিখব, বিজ্ঞাপন হতে আয়। এইটার সাথে এখন এই যে 1 নম্বর সমন্বয়ে বলেছে বিজ্ঞাপন প্রদান বাবদ বিল প্রাপ্য হয়েছে 10,000 টাকা। এটার অর্থ হচ্ছে আমরা বাকিতে বিজ্ঞাপন প্রদান করেছি, এখনও টাকা পাই নাই। তো তাহলে এটা বাকিতে বিক্রয়ের মতো অনেকটা, আমরা যেমন বিক্রয়ের সাথে ধারে বিক্রয় যোগ করতাম, অনুরূপভাবে এখন আমরা এই বিজ্ঞাপন বিল যে বাকি আছে এটা এখানে যোগ করব। যোগ প্রাপ্য আয় কত টাকা? 10,000 টাকা। এবারে এইটার সাথে যোগ করার পরে নিচে লিখব, এর সাথে আবার আরেকটা আইটেম যোগ হবে। এই যে লক্ষ্য করি, হিসাবকাল শেষে অনুপার্জিত সেবা আয় 2,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 4টা করে সমন্বয় আলোচনা করি প্রতিটি পর্বে। তো এই 4টা সমন্বয়ের সাথে কিন্তু পূর্বের যে অঙ্কগুলি করেছি, আমি 5টা পর্ব করেছি, এই 5টা পর্বের কোনো সমন্বয়ের মিল নাই। আমি প্রত্যেকটা অঙ্কের নতুন নতুন সমন্বয় ইউনিক করার চেষ্টা করি, সেজন্য এই 4টা সমন্বয় সম্পূর্ণ নতুন। এক হলেও ভাষাগত চেঞ্জ আছে। যেমন এখানে 2 নম্বরে বলেছে হিসাবকাল শেষে অনুপার্জিত সেবা আয় 2,000 টাকা। আর হিসাব বছরের শুরুতে রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় ছিল 8,000 টাকা। এই অনুপার্জিত সেবা আয় বলতে বোঝাচ্ছে আমরা অ্যাডভান্স নিয়েছি কাস্টমারদের কাছ থেকে। তো অ্যাডভান্স নিলে আমার দায় বৃদ্ধি পাইছে, তাই না? এই অনুপার্জিত সেবা আয় দায়। তো আমাদের সারা বছরে অ্যাডভান্স নিয়েছি 8,000 টাকা, কাজ করে দেব এই মর্মে। কিন্তু বছর শেষে অ্যাডভান্স আছে আমাদের এই 2,000 টাকা। তো মাঝখানে 6,000 টাকা নাই, 6,000 টাকা অগ্রিম আয়, মানে অনুপার্জিত সেবা আয় কমে গেছে। এখন অনুপার্জিত সেবা আয় যদি কমে যায়, নিশ্চয়ই সেই কাজটা আমরা করে দিয়েছি মানে আমার ইনকাম হয়েছে, সেজন্য যোগ হবে। যোগ অর্জিত আয়। অর্জিত আয় কত টাকা হবে? বা উপার্জিত আয় আমরা লিখতে পারি। উপার্জিত আয় কত টাকা হবে? এই আগে ছিল অনুপার্জিত আয় 8,000, আর এইখানে আছে 2,000, মাঝখানে 6,000 টাকা উপার্জন হয়েছে, ওই 6,000 টাকা যোগ হবে। মোট যোগ করে 79,300 টাকা হবে, যেটির নাম হবে এই মোট সেবা হতে আয় বা মোট বিজ্ঞাপন হতে আয়। এই হচ্ছে ক নম্বরের উত্তর। এবার আমরা এই খ নম্বরে বলেছিল নেট মুনাফা নির্ণয় করতে। তো আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নেট মুনাফা নির্ণয় করতে পারি। যাই সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, এই যে এইখানে আমরা আয় বিবরণী ছক অঙ্কন করলাম, অঙ্কটা আবার নিয়ে আসলাম, এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করব। তো প্রথমে আয়সমূহ লিখব। এই সেবামূলক প্রতিষ্ঠানের প্রথমে আয়সমূহ লিখব, আয়সমূহ থেকে ব্যয়সমূহ বিয়োগ করব। তো এখানে একটি মাত্র আয় আছে, সেটি হচ্ছে এই বিজ্ঞাপন হতে আয়, সেটা লিখব। যে সেবা আয় বা এই যে আয়সমূহ বলে সেবা আয় ক থেকে প্রাপ্ত, সেবা আয় লিখতে পারি, বিজ্ঞাপন হতে আয় লিখতে পারি, সমস্যা নেই। ক থেকে প্রাপ্ত কত টাকা মনে আছে? 79,300 টাকা, ওটা আমরা শেষের ঘরে লিখব। এখন অনেকের মনে হতে পারে আমরা এইখানে যদি যোগ বিয়োগ করতাম তাহলে আবার কয়ের মতো করতে হতো।
ক নম্বরে যেহেতু বের করেছি, ক হতে প্রাপ্ত বলে একবারে লিখে দিলেই হবে শেষের ঘরে। এখান থেকে বাদ ব্যয়সমূহ। এখন এই অঙ্কে ব্যয় কটা আছে লক্ষ্য করি। এই যে ভাড়া খরচ আছে ব্র্যাকেটে 2 বছরের, তার মানে এটা একটা সমন্বয়। রেওয়ামিলের মধ্যে সমন্বয়কে বলা হয় গুপ্ত সমন্বয়, সাইলেন্ট সমন্বয়। বেতন খরচ আছে, এই দুটো খরচ আছে। তারপরে এই যে বিমা আছে, বিমা খরচ বকেয়া আছে বলেছে, বিমা খরচ বকেয়া না, বিমা সম্পর্কে বলা আছে। তারপর কম্পিউটার আছে, কম্পিউটারের উপর আবার অবচয় আছে। যাই হোক 4-5টা ব্যয় আছে, আমরা ধাপে ধাপে লিখি। প্রথমে আমরা এই ভাড়া খরচ লিখব। ভাড়া খরচ কত টাকা আছে রেওয়ামিলে? 8,000 টাকা। এখন ভাড়া খরচের পাশে ব্র্যাকেটে লেখা 2 বছর। তো ভাড়া যদি 2 বছরের জন্য ঘর ভাড়া প্রদান করা হয়, তো এখন 1 বছর চলছে, আরও সামনের 1 বছরের আমার বাকি আছে, সেটাকে অ্যাডভান্স দিয়েছি। সেজন্য আমরা এখানে লিখব, এই ভাড়াটা আগে লিখব। এখন ভাড়া প্রথম ঘরে লিখব, কেননা ভাড়া সম্পর্কে সমন্বয় আছে সেজন্য। বাদ অগ্রিম লিখব। কেন বাদ অগ্রিম লিখব? ওই যে 8,000-এর 2 বছরের জন্য, তাহলে 4,000 টাকা অ্যাডভান্স দিয়েছি, সেই জন্য এখানে লিখব 4,000 টাকা বাদ অগ্রিম বিয়োগ করে আমাদের এখানে 4,000 টাকা মাঝের ঘরে লিখব। এরপরে এই বিমা প্রিমিয়াম বা বিমা খরচ। এখন বিমা প্রিমিয়াম এইখানে এই যে 8,000 টাকা ছিল, আর সমন্বয়ে বলেছে বিমা প্রিমিয়াম 4 বছরের জন্য প্রযোজ্য। তাহলে বিমা প্রিমিয়ামটা আমরা এইখানে লিখি, এই 8,000 টাকা বিমা প্রিমিয়াম। এখন বিমা প্রিমিয়াম এই 8,000 টাকা 4 বছরের জন্য প্রদান করা হয়েছে। যদি 4 বছরের জন্য প্রদান করা হয়, তাহলে 3 বছরের অগ্রিম থাকে। 1 বছর চলছে এখন, তাহলে যদি 4 বছরের অগ্রিম প্রদান করা হয়, 4 বছরের জন্য বিমা প্রিমিয়াম প্রদান করা হয়, এখানে 3 বছরের অগ্রিম আছে, তো অগ্রিমটা এখান থেকে বাদ যাবে। কেন বাদ যাবে? বিমা খরচ নামে লেখা আছে রেওয়ামিলে, সেজন্য খরচের মধ্যে হতে 3 বছরের অগ্রিম বাদ যাবে। তাই লিখব বাদ অগ্রিম। এখন বাদ অগ্রিম কত টাকা হবে, তাই না? এই 8,000-কে এখানে যত বছর লেখা আছে তত দিয়ে ভাগ, অর্থাৎ 8,000-কে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ হবে, 6,000 টাকা হবে। এবার এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখব, অর্থাৎ 8,000 টাকা 4 বছরের জন্য, সেখান থেকে 3 বছরের অগ্রিম বিয়োগ করলাম। আচ্ছা, এবার আরও খরচ ছিল, এই যে বেতন খরচ আছে, অবচয় আছে। তো আমরা লিখি বেতন খরচ রেওয়ামিলে যা আছে 24,800 মাঝের ঘরে লিখলাম সরাসরি। আর একটা খরচ আছে যে কম্পিউটারের উপর 20% হারে অবচয় ধরতে হবে। কম্পিউটার এখানে ছিল কত রেওয়ামিলে? কম্পিউটারে যে 40,000 টাকা, এই 40,000 টাকার 20% হিসেব করলে এই সম্ভবত 8,000 টাকা হয়, নাকি 8,000 টাকা হয়, হ্যাঁ, সেটা অবচয় খরচ নামে লিখব। আবারও বলছি, লক্ষ্য করি, কম্পিউটারের উপর 20% অবচয়, তো অবচয় খরচ নামে লিখব এইখানে। তো আমাদের ব্যয় না, এবার যোগ করব, এই 4টা ব্যয় যোগ করে এইখানে লিখব, এই 4টা ব্যয় যোগ করে এইখানে লিখব, 38,800 টাকা হবে। এবার এই আয় থেকে এই ব্যয় বিয়োগ করে নিচে লিখব, এইটার নাম হবে নিট মুনাফা। আমরা জানি আয় থেকে ব্যয় বিয়োগ করে নিট মুনাফা হয়। তো গ নাম্বারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আবার আমরা সেই উদ্দীপকটা এখানে নিয়ে আসলাম, এইখানে সমাধান করব। তো আর্থিক অবস্থার বিবরণীর 2টা দিক, একটি হচ্ছে সম্পদ দিক, আরেকটি হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব, তাই না? তা আমি প্রথমে সম্পদ পাশে এখানে লিখছি, লক্ষ্য করি। প্রথমে স্থায়ী সম্পদ লিখব। তো এই অঙ্কে একটা স্থায়ী সম্পদ আছে, সেটা হচ্ছে কম্পিউটার। এই যে কম্পিউটার 40,000 টাকা স্থায়ী সম্পদ, এবং কম্পিউটার 40,000 টাকা স্থায়ী সম্পদ হতে অবশ্যই যদি থাকে বাদ যাবে। তো এই যে লিখব কম্পিউটার, অফিস সরঞ্জাম লিখতে পারি, কম্পিউটারকে অফিস সরঞ্জাম লেখা যায়, আবার কম্পিউটারে লেখা যায়, সমস্যা নেই। মাঝের ঘরে লিখব, এখান থেকে লিখব বাদ পুঞ্জীভূত অবচয় বা অবচয় লিখব। তো এইখানে 20% অবচয় কত টাকা হয়েছিল মনে আছে? 20% অবচয় হয়েছিল 8,000 টাকা। হ্যাঁ, 8,000 টাকা বিয়োগ করব। এই 8,000 টাকা বিয়োগ করে শেষের ঘরে লিখব। স্থায়ী সম্পদ একটি ছিল আর নাই। এবার মাঝখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখতে হয়, কিন্তু এই অঙ্কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই, তাই আমরা এখানে লিখব চলতি সম্পদ সমূহ। চলতি সম্পদ বেশ কয়েকটা আছে অবশ্য। প্রথমত এই চলতি সম্পদ অগ্রিম বিমা আছে। অগ্রিম বিমা আমরা ওখান থেকে বিয়োগ করেছিলাম, মনে আছে? অগ্রিম বিমা 6,000 টাকা। কিছুক্ষণ আগে আমরা যে আয় বিবরণী করেছি, সেই আয় বিবরণীতে 6,000 টাকা অগ্রিম বিমা নামে বিয়োগ করেছিলাম। কীভাবে 6,000 টাকা পেয়েছিলাম? এই বিমা 8,000 ছিল 4 বছরের জন্য, তাহলে 4 বছরের জন্য যদি দেওয়া হয়, 1 বছর চলছে, বাকি 3 বছর অগ্রিম। 3 বছরের কীভাবে বের করব? এই 8,000-কে 4 দিয়ে ভাগ করলে 1 বছরের হয়, তাকে 3 দিয়ে গুণ হবে। 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে
এই ৬,০০০ টাকা হবে, যেটি অগ্রিম বিমা। এরপরে প্রাপ্য হিসাব আছে, এই যে প্রাপ্য হিসাব ২৬,০০০ টাকা। এবং প্রাপ্য হিসাবের সাথে কিন্তু একটা সমন্বয় আছে। এই যে বিজ্ঞাপন প্রদান বাবদ বিল প্রাপ্য হয়েছে এই ১০,০০০ টাকা, এটা কিন্তু আয় বকেয়া রয়েছে। তো আয় যদি বাকি থাকে তাহলে প্রাপ্য হিসাব বাড়ে, মানে দেনাদার বাড়ে, বাকিতে বিক্রয়ের মতো। সেজন্য প্রাপ্য হিসাবের এই ২৬,০০০ টাকা প্রথম ঘরে লিখব। এর সাথে যোগ প্রাপ্য সেবা, এই যে বা প্রাপ্য আয় ২০,০০০ টাকা, ১০,০০০ টাকা যোগ করব, ১ নম্বর সমন্বয় ১০,০০০ টাকা যোগ করে আমরা মাঝের ঘরে লিখব। অর্থাৎ প্রাপ্য হিসাবের সাথে যদি বাকিতে সেবা প্রদান করা হয় বা আয় যদি বকেয়া থাকে তাহলে সেটি যোগ হবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ছিল, হাতে নগদ আছে, তাই না? তা হাতে নগদের আরেক নাম নগদ তহবিল লিখতে পারি, এই ২০,৫০০ টাকা। আচ্ছা, এইখানে কি আর কোনো সমন্বয় আছে? আরেকটা আছে, যে অগ্রিম ভাড়া আছে, ভাড়া ২ বছরের জন্য প্রদান করা হয়েছে না, তাহলে ১ বছরের অগ্রিম, তাই অগ্রিম ভাড়া নামে লিখব। এই ৮,০০০কে ২ দিয়ে ভাগ, ১ দিয়ে গুণ, ৪,০০০ হবে। আর সম্ভবত আমাদের চলতি সম্পদ নেই। এবার এখানে একটি দাগ দিব, যেগুলো যোগ করে শেষের ঘরে লিখব। মোট চলতি সম্পদ ৬৬,৫০০ টাকা হলো। এবার স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ দুটো যোগ করব, এখানে দাগ দিয়ে দুটো যোগ করে নিচে লিখব ৯৮,৫০০ টাকা। এটার নাম হবে মোট সম্পদ। এই দুটো যোগ করে মোট সম্পদ, নিচে ডাবল দাগ দিব। আমাদের অঙ্কে যদি বলতো মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, তাহলে এখানেই অঙ্ক শেষ হতো। বাট অঙ্কে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। এখন আর্থিক অবস্থার বিবরণীর এই হচ্ছে সম্পদ সাইড। এখন আর একটা অংশ আছে, দায় ও মালিকানা সত্ত্ব। তো সেই অংশটা এখানে আমার ধরবে না, আমি পরের পেজে যাচ্ছি, কিন্তু তোমরা এক পেজে করবে সুন্দর করে যদি পারো। এবার আমি এই যে দায় ও মালিকানা সত্ত্ব লেখার জন্য এখানে এসেছি। প্রথমে মালিকানা সত্ত্ব লিখব। মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন, তাই না? মূলধনের সাথে নিট লাভ যোগ হবে, উত্তোলন বাদ যাবে, তাই না? যাই, মূলধন আছে অঙ্কের মধ্যে, হ্যাঁ আছে। তো এই যে মূলধন ৬০,০০০ টাকা, ৬০,০০০। তো মূলধন লিখব মাঝের ঘরে, আমরা মূলধন মাঝের ঘরে লিখব। এর সাথে যোগ নিট মুনাফা। নিট মুনাফা প্রশ্নে অনেক সময় দেয়া থাকে যে নিট মুনাফা এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, তখন আমরা সেই নিট মুনাফাটা এখানে যোগ করব। বাট এই অঙ্কে নিট মুনাফার পরিমাণ দেয়া নেই, কিন্তু আমরা খ নাম্বারে যে নিট মুনাফা পেয়েছি, প্রশ্নে যদি নিট মুনাফা দেয়া না থাকে তাহলে খ নাম্বারে যে নিট মুনাফাটা পেয়েছি সেটা ধরে আমরা অঙ্ক করব। ওই নিট মুনাফাটা এর সাথে যোগ করব, যোগ করে এইখানে লিখব, এইখানে যোগ করে নিচে লিখব, কারণ এটার সাথে উত্তোলন বিয়োগ করব। এই যে উত্তোলন ৪,০০০ টাকা আছে, এটা বিয়োগ করব, বাদ উত্তোলন ৪,০০০ টাকা। ১,৫০০,০০০ থেকে ৪,০০০ বিয়োগ করলে হবে ৯৬,৫০০। এটা আমরা শেষের ঘরে লিখব। আচ্ছা, এরপরে দীর্ঘমেয়াদী দায় লিখতে হয়। তো এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় নাই, সেজন্য আমরা কি করব, এখন চলতি দায় লিখব। চলতি দায়ের মধ্যে কি কি আছে এই অঙ্কের মধ্যে? চলতি দায়ের মধ্যে এই যে অনুপার্জিত সেবা আয় আছে ৮,০০০, এটাই তো দেখছি। তো অনুপার্জিত সেবা আয় আবার সমন্বয় আছে, এই যে এইটা। তো আমরা অনুপার্জিত সেবা আয় লিখি, মাঝের ঘরে লিখব, কারণ একটি মাত্র চলতি দায় অনুপার্জিত সেবা আয়, সেজন্য সমন্বয় থাকলেও মাঝের ঘরে লিখব। এখান থেকে লিখব বাদ অর্জিত আয়। এখন প্রশ্ন হচ্ছে অর্জিত আয় কত হবে, তাই না? রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় ছিল ৮,০০০, আর বছর শেষে অনুপার্জিত সেবা আয় ২,০০০। তো মাঝখানে আয় কত? ৬,০০০। সেই ৬,০০০ উপার্জিত হয়েছে, সেটাই অর্জিত আয় বলে বিয়োগ করব ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা কীভাবে পেলাম আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় ছিল ৮,০০০, আর সমন্বয়ে বলা আছে বছর শেষে অনুপার্জিত সেবা আয় ২,০০০। তো প্রথমে ছিল ৮,০০০, পরে আছে ২,০০০, মাঝখানে পার্থক্য হচ্ছে ৬,০০০ টাকা, যেটি উপার্জন হয়ে গেছে আমাদের, আর অনুপার্জিত নাই, মানে অগ্রিম নাই। সেজন্য ওই ৬,০০০ বিয়োগ হবে, বিয়োগ হয়ে ২,০০০ এখানে বসবে। এইখানে যে ২,০০০ বসলো তার সাথে এই বছর শেষে অনুপার্জিত ২,০০০ এটার সাথে মিলে যাবে, কিন্তু কারণ বছর শেষে যেটা থাকে সেটা আমরা এখানে লিখি দায় হিসেবে। এই অঙ্কে আর কোনো চলতি দায় নাই। এখন আমরা যোগ করব ৯৬,৫০০ আর ২,০০০, ৯৮,৫০০। ওই যে সম্পদ পাশে হয়েছিল কিন্তু ৯৮,৫০০, মনে আছে? সম্পদ পাস ৯৮,৫০০
এবং দায় ও মালিকানা সত্ত্ব মিলে 98,500, দুই সাইড কিন্তু সমান সমান হলো, ইকুয়াল হলো। এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায়। খোদা হাফেজ।